ওসমান হাদিকে খুন করা, ওসমান হাদিকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া, এই যে একটা কিলিং মিশন। তো দর্শক শ্রোতা, কি মনে হয় কারা এই কিলিং মিশনের পিছনে রয়েছে? এই সন্দেহের তীর কোন কোন দিকে রাখা যায়, এই বিষয় নিয়ে আজকে টোটালি পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে এই ঘটনার একটা পোস্টমর্টেম করব আমরা। আলোচনা হবে একদম টু দা পয়েন্টে। আলোচনা শুরুতে চলুন আমরা ওসমান হাদির কিছু অ্যাক্টিভিটি এবং বক্তব্য শুনে আসি। আমি সন্ধ্যায় আমি ঘুরিনি, আমি তত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি পাগলে ছন্দ, আমি আপনার তালে মিটে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দু। ওসমান হাদিকে শুধু একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ বললে ভুল হবে, বরং ওসমান হাদি বহু গুণে গুণান্বিত একজন ব্যক্তি ছিলেন। চলুন তার একটা বক্তব্য শুনে আসি। বক্তব্যটা খুবই হার্ট টাচিং একটা বক্তব্য। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। তো এই কথাটা আমি বলতে পারিনি। যাই হোক দর্শক শ্রোতা, আমরা আলোচনায় যাই। যে পয়েন্টগুলো ধরে ধরে আজকে আলোচনা করব, সেই পয়েন্টগুলো আমার মন গড়া না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তিদের মনোভাব বা বিভিন্ন ব্যক্তিদের বক্তব্য, বিভিন্ন ব্যক্তিরা কি ভাবছে, সেখান থেকেই আমি এই পয়েন্টগুলো কালেক্ট করেছি। আর পয়েন্টগুলো দুটো ভাগে আলোচনা করব। প্রথমে আলোচনা করব অন স্ক্রিনে যা হচ্ছে, ডিরেক্ট যা কিছু দেখা যাচ্ছে, আপামর সাধারণ জনতা, রাজনীতিবিদ সবার চোখেই যেই বিষয়গুলো পড়ছে এবং সেগুলো দেখে দেখে মানুষ সন্দেহের তীর যেখানে যেখানে রাখছে। আর দ্বিতীয় পর্বে আলোচনা করব বিহাইন্ড অফ দ্য স্ক্রিন, স্ক্রিনের পেছনে পর্দার আড়ালে কোনো কলকাঠি নাড়া হচ্ছে কিনা, এই খেলাটা, এই কিলিং মিশনটা পর্দার আড়াল থেকে কেউ করছে কিনা, যেটা প্রত্যক্ষ বা ডিরেক্টলি সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না, বরং এটা অনেক গভীর থেকে বিশ্লেষণ করে উঠিয়ে নিয়ে আসতে হয়। তো চলুন শুরুতে আমরা দেখি অন স্ক্রিনে কি দেখা যাচ্ছে, সন্দেহের তীর কোন কোন দিকে রাখা যায়, কি কি তথ্য প্রমাণ সামনে এসেছে, কি কি লজিক দাঁড় করানো যায়। কারণ কারো প্রতি সন্দেহ করব, সন্দেহের তীর রাখবো, সেখানে এভিডেন্স না থাকুক, ন্যূনতম কিছু যুক্তি বা লজিক তো থাকা দরকার। এভিডেন্স নেই, যুক্তি নেই, লজিক নেই, মন গড়া কারো প্রতি তো আর কোনো সন্দেহের তীর রাখা যায় না। এক নম্বরে আসি আওয়ামী লীগ, যে এই কিলিং মিশনের পেছনে হাতটা আওয়ামী লীগের কিনা। তো এটা তো শুরু থেকেই এই সন্দেহের তীর আওয়ামী লীগের প্রতি রাখা আছে। সবাই আওয়ামী লীগের প্রতি শুরু থেকে রেখেছে এই সন্দেহের তীর, যে আওয়ামী লীগই এটি ঘটিয়েছে, শেখ হাসিনা ঘটিয়েছে, ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দোসররা ঘটিয়েছে। আর এক্ষেত্রে কোনো তথ্য প্রমাণ, এভিডেন্স বা লজিক কিছুর দরকার নেই। কারণ 24-এর অভ্যুত্থানের পর থেকে দেশে অনাকাঙ্ক্ষিত যা কিছু ঘটেছে, দেশকে অস্থিতিশীল করার জন্য যা কিছু ঘটেছে, গণহারে তো শেখ হাসিনা, ফ্যাসিস্ট, আওয়ামী লীগ এদের উপরেই চাপিয়ে দেওয়া হয়েছে। মানে সোর্স কি, চালিয়ে দাও। তো এটাও আমরা চালিয়ে দিলাম, কোনো যুক্তি, কোনো লজিক টজিক আর খুঁজতে যাচ্ছি না। 2 নম্বরে, এই সন্দেহের তীর বিএনপির প্রতি রাখা যায় কিনা, অনেকে রাখার চেষ্টা করছে। কোন কোন লজিকের উপরে ভিত্তি করে আমরা একটু দেখি। ওসমান হাদি স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছিলেন ঢাকা ৮ আসনে, আর সেই ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী হতে যাচ্ছে মির্জা আব্বাস, যিনি খুবই হেভি ওয়েট একজন প্রার্থী এবং খুবই প্রবীণ একজন রাজনীতিবিদ তিনি। তো অনেকে বলার চেষ্টা করছে যে ওসমান হাদির জনপ্রিয়তা একের পর এক সাধারণ মানুষের কাছে বেড়েই চলছিল, ফলে মির্জা আব্বাসের জনপ্রিয়তায় ভাটা লেগেছিল, তাই মির্জা আব্বাসই আসলে তাকে তার কন্টেস্টর হিসাবে মাঠ থেকে সরিয়ে দিতে চেয়েছিল। আর সে লক্ষ্যে আমরা কিন্তু দেখেছিলাম যে মির্জা আব্বাসের প্রতি যে সন্দেহের তীর ছোড়া হচ্ছিল, সেটা যেই দিন হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছিল সেদিনই কিন্তু ঢাকা মেডিকেলে মির্জা আব্বাস গেলে সেখানে যে একটা সিন ক্রিয়েট করা হয়, যে একটা সিচুয়েশন তৈরি করা হয়, তো তা দিয়েই বিষয়টা বোঝা যাচ্ছিল যে বিএনপির প্রতি কেউ কেউ সন্দেহ করতে চাচ্ছে, সন্দেহের তীর রাখতে চাচ্ছে। এরপরে আরো একটা লজিক যে সামনে এসেছে, সেটা হলো আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে ফয়সাল, এই হাদির যে শুটার, যে হাদির উপরে গুলি করেছে, সেই ফয়সালের জামিন করার জন্য জামিনে যুক্ত ছিল প্রভাবশালী আইনজীবীরা। তো আমি জানি না যে আইনজীবীরা কাউকে জামিন দিতে পারে কিনা, জামিন তো দিবে কোর্ট।
জামিন দিবে ম্যাজিস্ট্রেট বা জাজ, বিচারক বিচারপতিরা। তো আইনজীবীরা কি আসলে জামিন দিতে পারে? আমি জানি না, যাই হোক। তো এই প্রভাবশালী আইনজীবী বলতে কাদেরকে মিন করেছে চলুন একটু দেখি। পরবর্তীতে দেখলাম হাদির উপরে হামলাকারী 2 আইনজীবী আসলে বিএনপি পন্থী। তো এখানে এসে অনেকে ঘটনার যোগসূত্র খোঁজার চেষ্টা করছে যে আমরা দেখেছি হাদির উপরে যখন শুট করা হয়েছে, হাদি একটা রিকশায় রানিং ছিল, আর পেছন থেকে শুটার যে বাইকে আসছিল সেটাও রানিং ছিল। একটা রানিং লক্ষ্য বস্তুকে টার্গেট করে একটা রানিং অবস্থায় শুট করা এবং সেটা টার্গেট ফিল আপ করা, এটা যেন তেন শুটারের পক্ষে সম্ভব না। এটা প্রফেশনাল লেভেলের, সুপার ডুপার প্রফেশনাল লেভেলের শুটার দরকার, না হলে কোনোভাবেই সম্ভব না। তাহলে কি বিএনপি এই প্রফেশনাল লেভেলের একজন শুটার খুঁজতে গিয়ে এই ফয়সালের সন্ধান পেয়েছিল? আর ফয়সালকে যখন জানতে পারে যে সে ভিতরে আছে, কারাগারে আছে, তাকে জামিনের ব্যবস্থা করেছে, এরপরে ফিল্ডে ছেড়ে দিয়েছে এই ঘটনা ঘটানোর জন্য। এই লজিকটা কতটুকু টিকে? দর্শক শ্রোতা, সেই মতামত আপনারা দিবেন। এবার আমি আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে সন্দেহের তীর এনসিপির প্রতি রাখতে চাচ্ছে অনেকে। এই ওসমান হাদি এনসিপি কে টার্গেট করে কিছু বক্তব্য দিয়েছিল, চলুন শুনে আসি। এনসিপির 3টি অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71 মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। মুক্তিযুদ্ধ করেছে সবাই, আবহাওয়ার কৃষক শ্রমিক জনতা জনযুদ্ধ। আওয়ামী লীগ এসে বলল আমি যুদ্ধের তারিখ, সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি, এইখানে আরেকটা বাকশাল টাইম করে এটা আওয়ামী লীগের গণতন্ত্র তারা বানাই ফেলল। জুলাইকে কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন আমাদের পুলিশের ছেড়ে যাই কথাটা বলি, আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাই আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদের ঘুম আসে না। এনসিপির নেতাকর্মীরা 10 মাসের মধ্যে কিভাবে কোটিপতি হয়ে যেতে পারে, বাড়ি গাড়ির মালিক হয়ে যেতে পারে, বা 24-এর অভ্যুত্থানকে তারা কুক্ষিগত করেছে, এই অভিযোগ তুলেছিল ওসমান হাদি এনসিপির প্রতি। তো রাজনীতির মাঠে এতটুকু মানে পক্ষে বিপক্ষে তো আলোচনা সমালোচনা বা এই সব বিষয় হবেই। এই জন্য কি মনে হয় আপনাদের কাছে যে এনসিপি হাদিকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে? এটা কতটুকু যুক্তিতে বা ধোপে টিকে? এবার আসি দর্শক শ্রোতা 4 নম্বর পয়েন্টে, যে জামাত শিবির বা জামাত চরমনাই, যেভাবেই বলি না কেন, এদের প্রতি যে অভিযোগটি, তো এই ওসমান হাদি জামাতকে লক্ষ্য করেও একটা বক্তব্য রেখেছিল, চলুন একটু শুনে আসি। আমার তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত, সে হইলো রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনি পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে, দেখবে কেউ নাই। এবার বলেন এনসিপিও নাই। জামাত শিবিরকে লক্ষ্য করে ওসমান হাদি বলছে তারা হলো আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে অভ্যস্ত, রিমোটে টিপ দিলে রাজনীতির মাঠে থাকবে, রিমোটে টিপ দিলে তারা আবার আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তো এই যে অভিযোগ তুলছে, এই অভিযোগের কারণে কি জামাত শিবির ওসমান হাদিকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে? তো দর্শক শ্রোতা, এই তো 4টা পয়েন্ট গেল। এই 4টা পয়েন্ট ছিল অন স্ক্রিনে, ডিরেক্ট মানুষ বিভিন্ন যুক্তি দাঁড় করিয়ে এই পয়েন্টগুলো, এই বিষয় নিয়ে সন্দেহের তীর বিভিন্ন দলের প্রতি রাখতে চাচ্ছিল বা রেখেছে। এবার আসি বিহাইন্ড অফ দ্য স্ক্রিনে, যে পর্দার আড়াল থেকে এই মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা। পর্দার আড়ালে এসে 2টো পয়েন্ট নিয়ে আলোচনা করব। আগে 4টা গেল, এবার 5 নম্বর পয়েন্ট আবারও সেই জামাত শিবিরের বিরুদ্ধেই। কারণ জামাত শিবিরের বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড থেকে বা পর্দার আড়াল থেকে, বিহাইন্ড অফ দ্য স্ক্রিন থেকে কিছু ঘটানোর সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন মহল থেকে সন্দেহের তীর তাদের প্রতি যাচ্ছে। এইটা বুঝতে হলে আমাদেরকে এই ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসার পর থেকে যেই মব ভায়োলেন্স হয়েছে, মব সন্ত্রাস করা হয়েছে, সেই বিষয়গুলোর দিকে আমাদের একটু চোখ রাখতে হবে। আমরা দেখেছি কোন কোন প্রতিষ্ঠানের সামনে গিয়ে কোন কোন প্রতিষ্ঠানকে টার্গেট করে এই মব ভায়োলেন্স করা হলো। প্রথমত প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা, ধানমন্ডি 32-এর বাড়ি, বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি। এরপরে তারা গিয়েছে কালচারাল সাইডে, উদিচির উপরে অগ্নিসংযোগ করেছে, ছায়ানটের উপরে অগ্নিকাণ্ড ভাঙচুর অনেক কিছু তারা ঘটিয়েছে। তো এই যে প্রতিষ্ঠানগুলো ধরে ধরে তারা যে মব করলো,
এই রাজনীতি কি হাদি করত? হাদি কি এই অগ্নিসংযোগের রাজনীতি, ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাসী ছিল? সেই বিষয়টা চলুন আমরা একটু দেখে আসি হাদির মুখ থেকে। পত্রিকা যদি জামাতের সমর্থিত হয়, আপনি তো সেটা তো কোনো কথা না। বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে, কিন্তু এর মানে কি? এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? গুড, সুন্দর একটা আইডিওলজি। গত পর্বেও আমি আলোচনা করেছিলাম যে কারো আইডিওলজির বিরুদ্ধে যুদ্ধ হবে আরেকটা আইডিওলজি দিয়ে, কারো অপতথ্যের বিরুদ্ধে যুদ্ধ হবে সঠিক তথ্য দিয়ে, মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ হবে সত্য দিয়ে। তো ওসমান হাদির এই কথাটা আমারও ভালো লেগেছে। তার মানে ওসমান হাদি প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা এগুলো ভাঙচুর করার পক্ষে ছিল না। তাহলে যেই ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসলো, তাহলে ওসমান হাদির রাজনৈতিক প্ল্যাটফর্মের লোকজন কি এই প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর চালিয়েছে, এই মব সন্ত্রাস চালিয়েছে? তো ক্লিয়ার দেখা যাচ্ছে যে এটা ওসমান হাদির প্ল্যাটফর্মের লোক থেকে করা হয়নি। তাহলে করেছে কারা? করেছে কারা সেটা হলো বিগত দিনগুলিতে রাজনীতিতে যদি আমরা অ্যানালাইসিস করি, এই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন কোন রাজনৈতিক দল দাঁড়িয়েছিল, কোন কোন নেতারা এই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাহলে তারা এগুলো করেছে। তাছাড়াও চলুন এই মব ভায়োলেন্স বা মব সন্ত্রাস করার ক্ষেত্রে কি কি সিন আমরা দেখতে পেলাম, তার উল্লেখযোগ্য কয়েকটা সিন আমরা দেখে আসি, তাহলে সেখান থেকে কিছু বিষয় উঠে আসবে। শুনতে পাচ্ছেন ধানমন্ডি 32 ভাঙা হচ্ছে, তাদের লেবাস সিরাত সুরাত তো আমরা দেখতেই পাচ্ছি, পাশাপাশি তাদের মুখে স্লোগান হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এখানেও স্লোগান দেয়া হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আরেকটা একটু দেখি। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে পাঞ্জাবি টুপি অনেকে পরা, অনেকে আবার জেনারেল ড্রেসে আছে, এই যে ভাঙচুর চালাচ্ছে, বা এই যে প্রথম আলো ডেইলি স্টারের অফিস ভাঙচুর চালাচ্ছে দেখি। তো এবার চলুন দর্শক শ্রোতা আমরা একটু দেখি যে এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বর্তমানে রাজনীতির মাঠে রাজনীতি করছে কারা। চলুন একটু। কি বুঝলেন? চলুন আরো একটা ভিডিও ক্লিপস আমরা একটু দেখে আসি। নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে তাহলে বর্তমানে রাজনীতি করছে জামাত শিবির। তাহলে এই যে প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা, ধানমন্ডি 32, ছায়ানট, উদীচী ভাঙচুর করা হলো, অগ্নিসংযোগ ঘটানো হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, এরা তাহলে কারা? সন্দেহের তীর আসলে রাখা যায় কিনা। এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে নেই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা হলো ইসলাম ধর্মের, কিন্তু বর্তমানে রাজনৈতিক অঙ্গনে এই ভাঙচুর করা, মব ভায়োলেন্স করা, এখানে কি রাজনৈতিক দল ছাড়া মানে ইসলাম ধর্মে বিশ্বাসী, ইসলাম ধর্ম যারা মানে এমন ধার্মিক লোক তো আর রাস্তায় নেই আছে? যদি এমন আরেকটা প্ল্যাটফর্ম থাকতো, বা সাধারণ জনগণ যদি, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা যদি রাস্তায় আসতো, ভাঙচুর চালাতো, তাহলে অন্তত নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটার বিষয়টা আমি শুধু জামাত শিবিরের উপরে চাপানোর চেষ্টা করতাম না। কিন্তু যে ঘটনা ঘটিয়েছে এগুলো তো রাজনীতির সাথে সংশ্লিষ্ট। তাই বলছি যে এভিডেন্স সহকারে দেখা যাচ্ছে যে এই স্লোগান অন্তত রাজনীতির মাঠে রাজনৈতিক দল হিসাবে কারা দিচ্ছে। এছাড়া আরো কিছু এভিডেন্স আমরা একটু দেখার চেষ্টা করি। আরেকটা বক্তব্য একটু শুনি। আগামীকালকে বাম, শাহবাগী, ছায়ানট, পুলিশকে তছনছ করে দিতে হবে। কাদেরকে তছনছ করে দিতে হবে বললো? এটা আমরা একটু পেপার কাটিং দেখি, সেখান থেকে ভালোভাবে বোঝা যাবে। বাম, শাহবাগী, ছায়ানট, উদীচী এদেরকে তছনছ করে দিতে হবে। বক্তব্যটা কে রেখেছে? বক্তব্যটা রেখেছে ইনি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি
মোস্তাফিজ। তাহলে যে বাম এবং শাহবাগী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? প্রথম আলো, ডেইলি স্টার, ধানমন্ডি ৩২। বাম শাহবাগী বলতে আর কাকে বোঝানো হয়েছে? নুরুল কবিরকে হেনস্থা করতে দেখা গেছে, নিউ এজের সম্পাদক, তাকে বাম এবং শাহবাগী মিন করা হয়েছে। তো এদের উপরেই তো হেনস্থা বা আক্রমণ যা করার তাই হলো। এরপরে বলেছে ছায়ানটের কথা, তো ছায়ানটে তো ভাঙচুর অগ্নিসংযোগ ঘটানো হলো। এরপরে উদীচীর কথা বলছে, আর উদীচীর এই বক্তব্যটা আসার পরপরই আমরা দেখলাম যে ছায়ানটের পরে উদীচীর কার্যালয়েও অগ্নিসংযোগ ঘটল। তাহলে এবার কি একদম ক্লিয়ার না যে কারা কলকাঠি নাড়াচ্ছে বর্তমান সিচুয়েশনকে অস্থিতিশীল করার জন্য, বর্তমান সিচুয়েশনকে একটা উত্তপ্ত পরিস্থিতি দেওয়ার জন্য কারা করছে? তবে এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে, সেটা হলো আমরা দেখলাম আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব তিনি বলেছেন ছায়ানটে হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্য দেওয়ার পরে তার ব্যবস্থা নেওয়ার কোনো কিছু আমরা দেখলাম না, কিন্তু পরবর্তীতে দেখলাম ছায়ানটের পর উদীচীতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তো মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব আপনার এই ব্যবস্থা গ্রহণ করবেন কবে? মানে সব জ্বালাও পোড়াও শেষ হয়ে গেলে তারপরে দেখা যাক কি ব্যবস্থা গ্রহণ করেন। তো দর্শক শ্রোতা, এই যে একটা ইঙ্গিত গেল, দ্বিতীয়ত আর কি কি ইঙ্গিত রয়েছে বিহাইন্ড অফ দ্য স্ক্রিন থেকে, আন্ডারগ্রাউন্ড থেকে জামাত শিবিরের বিরুদ্ধে এই কিলিং মিশনের ব্যাপারে, বা বর্তমান যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, মব ভায়োলেন্স করা, মব সন্ত্রাস করা, এগুলোর সাথে জামাত শিবিরের এগুলোর অভিযোগটা জামাত শিবিরের দিকে রাখা যায়, সন্দেহের তীর তাদের দিকে রাখা যায়, এমন আর কি কি বিষয় আছে চলুন আমরা একটু দেখি। একটা বক্তব্য শুনে আসি। জাহাঙ্গীর জবাব দে, আসিফ নজরুল জবাব দে, আসিফ নজরুল জবাব দে, বিএনপি জবাব দে, ইন্টিরিমেন্ট জবাব দে। ইন্ট্রিম জবাব দে, হাদির উপরে হামলা কেন? আসিফ নজরুল জবাব দে, জাহাঙ্গীর জবাব দে, এরপরে বলল বিএনপি জবাব দে। তো আমি বক্তব্যটা অনেকবার শোনার চেষ্টা করেছি যে তিনি কি আরো যে রাজনৈতিক দল মাঠে আছে, এনসিপি আছে, জামাতে ইসলাম আছে, তাদেরকে বলছে যে এনসিপি জবাব দে বা জামাতে ইসলাম জবাব দে, কিন্তু না, তিনি বিএনপিকে বলছে জবাব দে। কেন? হাদির উপরে হামলা কেন এটি সাদিক কায়েম বিএনপিকে মিন করে কেন বলছে? বা আমরা দেখেছি হাদির উপরে গুলিবিদ্ধ হওয়ার পরপরই এই সাদিক কায়েম বলেছিল যে ঢাকা থেকে এই সন্ত্রাস বা কি যেন একটা শব্দ ব্যবহার করেছিল, তাদেরকে মাফিয়া, তাদেরকে এখান থেকে উৎখাত করে দেওয়ার জন্য তিনি নতুন এক অভ্যুত্থানেরও ডাক দিয়েছিল। আর সেক্ষেত্রে বেশিরভাগ মানুষ তার এই বক্তব্যকে এটাই ধরে নিয়েছিল যে তিনি মির্জা আব্বাসকে মিন করেছে এই মাফিয়া এবং সন্ত্রাস বলে। তার মানে শুরু থেকেই তার ইন্টেনশনটা এই দোষ চাপিয়ে দেয়া কার প্রতি? বিএনপির প্রার্থীর প্রতি, এবং বক্তব্যও তাই দেখা গেল। পরবর্তীতে আরো একটা বক্তব্য একটু দেখাই আপনাদের, চলুন। বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো, এই বক্তব্য যিনি রেখেছেন ইনিও বর্তমান ডাকসুর একজন সদস্য নির্বাচিত, আর বর্তমান ডাকসু মানেই তো শিবির প্যানেল। তো এখানে কি বাবরকে প্রাসঙ্গিক করা হলো, না বাবরকে মিন করে বিএনপিকে নতুন করে আবার প্রশ্নবিদ্ধ করা হলো? তার মানে বিষয়গুলো সূক্ষ্মভাবে যদি একটু পর্যালোচনা করে দেখা হয় তাহলে কি মনে হচ্ছে? তাছাড়া অনেকে অভিযোগটা এভাবে রাখতে চাচ্ছে যে তারা এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছে। হাদিকে সরিয়ে দিলেই সেই অভিযোগ গিয়ে মির্জা আব্বাসের উপরে পড়বে, মির্জা আব্বাসকে যদি কোনোভাবে মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দেয়া যায়, বা এই মির্জা আব্বাসের বিরুদ্ধে এই অভিযোগটা দেয়া গেলে মামলা মোকদ্দমা পর্যন্ত না গেলেও মানে জনগণের মধ্যে যদি এটা বিশ্বস্ততা অর্জন করানো যায় তাহলে তার ভোট ব্যাংক কমে যাবে, ওখান থেকে তাহলে জামাত শিবির তাদের প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসবে। এমন কোনো ম্যাটিকুলাস প্ল্যান আসলে জামাত শিবিরের পক্ষ থেকে হয়েছিল কিনা? এছাড়াও জামাত শিবিরের বিরুদ্ধে আরেকটা অভিযোগ আনা হচ্ছে যে 24-এর অভ্যুত্থানের পর থেকেই ডক্টর ইউনূসের সরকার যখন একটা নির্বাচনের সম্ভাব্য ডেট দিল, তারপর থেকেই এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য জামাত শিবির চরমোনাই বা তাদের সেই 8 দলের যুগপত যে অ্যালায়েন্স,
তারা একের পর এক বিভিন্ন দাবি মাঠে পুশ করলো যাতে করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায়। তো এখন হাদিকে সরিয়ে দেয়া এবং এই মব ভায়োলেন্স, মব সন্ত্রাস করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যাতে করে নির্বাচনটা পিছিয়ে যায়, এই সন্দেহ জামাত, শিবির, চরমনাই বা তাদের অ্যালায়েন্সের প্রতি বিভিন্ন জন করছে, সন্দেহের তীর রাখছে। এবার আসি লাস্ট পয়েন্টে, সেটা হলো ডক্টর ইউনূসের সরকার। আসলে ভেতরে ভেতরে ডক্টর ইউনূসের সরকারই এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে কিনা, এই কিলিং মিশন তাদেরই সাজানো একটা পার্ট কিনা, এই ক্ষেত্রে যে যে লজিকগুলো দাঁড় করানোর চেষ্টা অনেকে করছে সেটা হলো হাদির মৃত্যুর সংবাদ সরকার আগে জানতো, সরকারের ইন্টেলিজেন্স, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এটাও ভালো করে জানতো যে হাদির মৃত্যুর সংবাদ আসার পরে দেশের কোন কোন জায়গায় কোন কোন প্রতিষ্ঠানে আঘাত হানতে পারে বা এই ধরনের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন মহল কোন কোন জায়গায় ভায়োলেন্স করতে পারে। তো ডক্টর ইউনূসের সরকার সেই জায়গায় তাদের আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা, সেনাবাহিনী দ্বারা প্রোটেকশন দিয়ে রাখলো না কেন? তিনি উন্মুক্ত করে দিল কেন? তার মানে তারাই কি চাচ্ছে, এই সরকারই কি চাচ্ছে যে উন্মুক্ত করে রাখি, এখানে ভায়োলেন্স হোক, পরবর্তীতে রাষ্ট্রের টাকা দিয়েই ক্ষতিপূরণ দিয়ে দেব? প্রথম আলো, ডেইলি স্টারকে ক্ষতিপূরণের বিষয়ে শুনতেছি, তো রাষ্ট্রের টাকা দিয়ে দিবে। ঘটনা তো একটা ঘটানো গেল, পরিস্থিতি অস্থিতিশীল তো করা গেল। তাছাড়া 24-এর অভ্যুত্থানের পর থেকেই এই যে মবতন্ত্র, মব সন্ত্রাস, এই যে ভায়োলেন্স, এগুলো যে যত্রতত্র হচ্ছে, কোনো দিন আমরা দেখিনি ডক্টর ইউনূসের পক্ষ থেকে কোনো একজন সিঙ্গেল এই মবকারীর বিরুদ্ধে তারা কোনো অ্যাকশনে গেছে, কখনো না, দেখবেন না। মব করে তারা, পিটায় তারা, মারে তারা, পোড়ায় তারা, অগ্নিসংযোগ করে তারা, আবার যাদেরকে পিটিয়েছে, যাদেরকে মেরেছে, যারা ভিকটিম হয়েছে তাদেরকেই পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু এই যে যারা পিটালো, যারা মব সন্ত্রাস করলো, তাদের কারো বিরুদ্ধে একটা মামলাও কোনোদিন দেখবেন না যে হয়েছে। বা সেই আগের কথায় না যাই, এই হাদির মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে যে ধ্বংসযজ্ঞ চালানো হলো এক কথায়, তো যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেখেছেন একজনকেও এই সরকার গ্রেপ্তার করেনি, কারণ অলিখিতভাবে, অঘোষিতভাবে ডক্টর ইউনূসের সরকার এটাকে এখানে বৈধ করে দিয়েছে যে তোমাদের যা মন চায় তোমরা করো, আমি তোমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে কোনোদিন যাব না। তাহলে ডক্টর ইউনূসের সরকারই আসলে তার মধ্য থেকে বিভিন্ন সময় যে তিনি তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে, ডক্টর ইউনূস বা তার সরকারের বিভিন্ন উপদেষ্টারা, যে তাদের 5 বছর থাকা প্রয়োজন। এই 2 দিন আগেও দেখবেন যে অর্থ উপদেষ্টা বলছে যে পাচারের টাকা উদ্ধার করতে হলে মিনিমাম 5 বছর সময় লাগবে। বা ধর্ম উপদেষ্টা এর আগে বলেছিল যে দেশকে ঠিক করতে হলে 15 বছরের জঞ্জাট 15 মাসে শেষ করা যায় না, তার মানে আরো সময় লাগবে তাদের। তাহলে তারাই আসলে তাদের এই ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে রাখতে চায় কিনা। আর সেজন্য যেহেতু ডিরেক্ট থাকতে পারছে না, নির্বাচনের বিষয় আসছে, রাজনৈতিক দল চাপ দিচ্ছে, ইন্টারন্যাশনাল পর্যায়ে থেকে বিভিন্ন চাপ আছে, তাই একটা নির্বাচনের ডেটও দিল, নিজেরাই প্ল্যান সাজানো, আবার সেখানে একটা ঝামেলা তৈরি করে পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ারও একটা মানে সুযোগ তারাই মাঠে তৈরি করে দিল। এরপরে নির্বাচনটা পিছিয়ে যাবে, তারা ক্ষমতা এখানে লংজিবিলিটি থাকার জন্য কোনো প্ল্যান পরিকল্পনা আটছে কিনা। কারণ এর আগে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে নুরুল হক নূরের উপরে যে অমানবিক টর্চার করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, সেটা কিন্তু পুলিশ এবং সেনা কর্মকর্তাদের দ্বারা সেই মব করা হয়েছিল, সেই মবেরও কিন্তু কোনো বিচার হয়নি। তো কি মনে হচ্ছে দর্শক শ্রোতা শেষ পর্যন্ত? এবার কনক্লুশনে এসে যেটা বলবো যে আপনারা আপনাদের মতামত দেন যে এই হাদির কিলিং মিশনের পেছনে কাদের ইন্ধন থাকতে পারে। আমি মোট 6টা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। 4টা পয়েন্ট অন দা স্ক্রিনে প্রত্যক্ষভাবে সবাই দেখতে পাচ্ছে, সবাই সন্দেহের তীর এই সব বিষয় নিয়ে ছুটছে। আর লাস্টের 2টো পয়েন্ট হলো হিডেন অফ দা স্ক্রিনে, আন্ডারগ্রাউন্ড থেকে, পর্দার আড়াল থেকে করা হচ্ছে কিনা। দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।